আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার আমলে মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের অপমান যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করে ফেলা, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে অপমান করার বহু ঘটনা ঘটেছে। নতুন বাংলাদেশে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপকের বিশেষ উপহার হলো মব সন্ত্রাস। সরকারি পৃষ্ঠপোষকতায় পুরো দেশটি হয়ে গেছে মবের রাজত্ব। সে রাজত্বে 28 আগস্ট ঢাকায় মুক্তিযোদ্ধাদের সভা বন্ডুল করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ মুক্তিযোদ্ধাদের হেনস্থা আর নাজেহাল করেছে। মুখে মুখে মবের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেয়া অধ্যাপক ইউনূসের পুলিশ অবশ্য ঘটনার পর সেটাই করেছে যেটা তারা গত 1 বছর ধরে করে আসছে। মব সন্ত্রাসীদের আটক না করে নিয়ে গেছে মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীনতার পক্ষে সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে সভা করেছিল তাদের। আবার কোনো ধরনের অভিযোগ না থাকা সত্ত্বেও তাদের আটকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। সবশেষ খবর হলো আটক হওয়া 15 জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতদিন অলিতে গলিতে মুক্তিযোদ্ধাদের উপর হামলা চালালেও এবার হামলা চালিয়েছে একেবারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। মব সন্ত্রাসীরা সাংবাদিকদের উপরও হামলা চালিয়েছে। প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূসের সরকার আমলে কি মুক্তিযুদ্ধের নামই উচ্চারণ করা যাবে না? মানে বাংলাদেশের অস্তিত্বের সবচেয়ে বড় যে ভিত্তি, সেটা কি আমাদের ভুলে যেতে হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবি তুলে মঞ্চে ৭১ নামে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছিল গত 5ই আগস্ট। মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্মের সমন্বয় করছেন গণফ্রমের নেতা বীর প্রতীক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না। সংগঠনটির ব্যানারে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করা হয় 28 আগস্ট। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফ্রমের এমিরেটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। তবে তিনি সেখানে ছিলেন না। সকাল 10টায় গোলটেবিল আলোচনা শুরুর কথা থাকলেও বেলা 11টায় আলোচনা সভাটি শুরু হয়। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামাত শিবির ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকে। এ সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, লীগ ধরো, জেলে ভরো, জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো স্লোগান দেয়। এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অধ্যাপক কার্জন, লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে নাজেহাল করে মব সন্ত্রাসীরা। জুতা দিয়ে পেটাতে চায় তারা। একজন মুক্তিযোদ্ধাকে মাটিতে ফেলে মারতে থাকে। দুপুর 12টার দিকে পুলিশের একটি দল এলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ অন্তত 15 জনকে তুলে দেন। প্রথম আলোর খবরে বলা হয়েছে, আক্রমণকারীরা নিজেদের জুলাই যোদ্ধা বলে পরিচয় দিয়েছে, আর তাদের সাথে ছিল পল্টন থানা জামাত ইসলামীর নেতা শামীম হোসেন। দর্শক, বরাবরের মতোই পুলিশ মব সন্ত্রাসীদের গ্রেপ্তার বা আটক তো করেনি, উল্টো ধরে নিয়ে গেছে গণতান্ত্রিক সভা করেছিল যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছিলেন তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে আটকেও রেখেছেন তাদের। এমনকি কেন পুলিশ তাদেরকে এতক্ষণ আটকে রেখেছে তারও কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটুকুও বোধ করেনি। চ্যানেল 1-এর খবরে বলা হয়েছে, আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া 15 জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। প্রশ্ন হলো, সন্ত্রাস করলো যারা
অন্যের গণতান্ত্রিক অধিকার হরণ করলো, তাদের না ধরে আক্রান্তদের বিরুদ্ধে মামলা দিয়ে সরকার কি প্রমাণ করতে চায়? দর্শক, অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে মুক্তিযোদ্ধাদের হেনস্থার বহু ঘটনা ঘটেছে, এর কোনোটিতেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এবার ঘটল নিউজ রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। মব সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর আক্রমণ চালিয়েছে, এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর ধারাবাহিকভাবে পাশবিক হামলা চালানো হচ্ছে এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংসের ষড়যন্ত্র চলছে। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, গত বছরের ডিসেম্বরে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করা হয়েছিল। গণমাধ্যমের খবরে তখন বলা হয়েছিল, এই দুর্বৃত্তরা জামাত ইসলামের রাজনীতি করে। তারা এই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়া করেছিল। বর্ষিয়ান এই মুক্তিযোদ্ধা এরপর একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। দর্শক, আব্দুল লতিফ সিদ্দিকীকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য অপমান করা কিংবা বীর প্রতীক আব্দুল হাই কানুর গলায় জুতার মালা শুধু তার গলাতেই সীমাবদ্ধ থাকে না, এটি প্রতীকী। এই জুতার মালা পড়েছে আসলে সব মুক্তিযোদ্ধা, পুরো বাংলাদেশ। এই অপমান এদেশের মুক্তিকামী মানুষের অপমান। একজন মুক্তিযোদ্ধাকে কেন তার এলাকা ছাড়তে হবে, সে প্রশ্নের উত্তর কি অধ্যাপক ইউনূসের সরকার দিবেন? যে দেশের মাটি রক্ষায় মুক্তিযোদ্ধারা অবদান রেখেছেন, সেই মাটি তাদের কেন ছাড়তে হবে? সে মাটিতে কেন তারা সভা করতে পারবেন না? প্রশ্ন জাগে। 1971 সালে স্বাধীনতা বিরোধীদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পথ কি এভাবেই উন্মুক্ত করে দেওয়া হচ্ছে? 71কে ভুলে গিয়ে ধর্ম ব্যবসাকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে যারা পরিণত করতে চায়, তাদের আস্ফালন দেখতে হবে এখন। অন্তর্বর্তী সরকার আমলে শুধু ব্যক্তি বা গোষ্ঠীর উপরে আক্রমণ হয়নি, মুক্তিযুদ্ধের প্রতীকী স্থাপনগুলোর উপরও হামলা হয়েছে। 5ই আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পরপরই সারা দেশে হাজার হাজার মুরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি ভেঙে ফেলা হয়। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে হামলার ঘটনায় বঙ্গবন্ধুর মুরাল সহ প্রায় 600টি ছোট বড় ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল। শুধু স্থাপনা নয়, অধ্যাপক ইউনূসের সরকার মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন। অন্তর্বর্তী সরকার অন্যতম আলোচিত ও বিতর্কিত পদক্ষেপ ছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা। এই অধ্যাদেশ অনুসারে 4টি বিশেষ শ্রেণীকে বীর মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার মুখে নিরপেক্ষ হওয়ার দাবি করলেও এই সংজ্ঞা পরিবর্তনের মাধ্যমে তারা একটি রাজনৈতিক পক্ষকে খুশি করতে চেয়েছে। দর্শক, ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি আক্রান্তির শিকার হয়েছে দেশের মুক্তিযুদ্ধের স্থাপনা আর মুক্তিযোদ্ধারা। গত বছরের 8ই আগস্টের পর থেকেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের উপর জুলাই আন্দোলনকে স্থান দেওয়ার চেষ্টা হচ্ছে। বিতর্ক এড়ানোর জন্য সরকার ও সরকার সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়, মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। মুক্তিযোদ্ধাদের তারা শ্রদ্ধা করেন এবং 71 সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করেই তারা সামনে এগিয়ে যেতে চান। বিএনপি, জামাত ও এনসিপি মানে বর্তমানে ক্ষমতাবান রাজনৈতিক দলগুলি একই দাবি করেন। প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতিতে বিচরণকারী সব পক্ষই যদি মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি প্রমাণে সদা তৎপর থাকে, তাহলে সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার যে চেষ্টা হয়েছে, তার দায় আসলে কার? স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে কথা বলায় বিএনপি ফজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, অথচ তার বিরুদ্ধে যখন মব সন্ত্রাস চলছিল তখন দলটি ছিল নীরব দর্শক। তর্কের মাঠে আর বয়ান তৈরির কাগুজে আলাপের মধ্যে বিরাট ফাঁক আছে। মুক্তিযুদ্ধ যদি সবার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে কেন জুলাইয়ের পক্ষ শক্তিরা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো রক্ষা করতে পারল না? উল্টো আওয়ামী বিরোধিতার নাম করে স্বাধীনতার সব ইতিবাচক অর্জনকে ধূলিসাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে। ধানমন্ডির 32 নম্বর শেখ পরিবারের যতটা না পৈতৃক সম্পত্তি, তার চেয়ে বেশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের অন্যতম স্মৃতিচিহ্ন।
ধানমন্ডির 32কে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের তথা মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা শুধু অসম্ভব নয়, বরং অকল্পনীয় বটে। সরকারি বুলডোজার দিয়ে সে বাড়িটি যখন ভাঙ্গা হলো, তখন দেশের সব রাজনৈতিক দলই ছিল চুপ। মুক্তিযুদ্ধের অন্য স্মৃতিচিহ্নগুলো রক্ষা না করতে পারার ব্যর্থতার দায় কি বিএনপির মতো রাজনৈতিক দলগুলো নেবেন, নাকি এক্ষেত্রে তাদের প্রচ্ছন্ন মদত ও মৌন সম্মতি রয়েছে? শুধু মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন নয়, জুলাইোত্তর বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কবরের নাম ফলকও রক্ষা পাচ্ছে না। মুক্তিযোদ্ধাদের কবরের নাম ফলক মুছে দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোড়ন তুলেছে। প্রশ্ন হচ্ছে, জুলাইয়ের সব পক্ষ যদি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হয়, তাহলে এগুলো কারা করছে? সবগুলো ঘটনাতে সরকারের ভূমিকা শুধু নীরব দর্শকই নয়, বরং সরকার আটক করছে আক্রান্তকে, জেলে পুরছে মুক্তিযোদ্ধাদেরকে। সরকার এমন ভূমিকায় প্রশ্ন রাখাই যায়, দেশের সব মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করে কি অধ্যাপক ইউনূসের সরকার ক্ষান্ত হবেন? যখন সরকার বা প্রশাসন এই ধরনের হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না, তখন তা এক ধরনের নীরব সমর্থন হিসেবেই বিবেচিত হতে পারে। নানা বিষয়ের দিকে দৃষ্টিপাত করলে বোঝা যাবে, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে কথা বলতে গেলেই একদল বিভ্রান্ত মানুষ যে কোনো দেশপ্রেমী মানুষের গায়ে আওয়ামী দোসর ট্যাগ লাগিয়ে দিচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে মুক্তিযোদ্ধারা এরকম অপমানিত হবেন তা নিশ্চয়ই তারা ভাবতে পারেননি। তাদের মনে যদি এখন হতাশা থেকে প্রশ্ন আসে, ৭১ তাহলে কেন আমরা যুদ্ধ করলাম, তাহলে তাদের মনে আশা জাগিয়ে তুলবে কে? বিভ্রান্ত পরাজিত শক্তির কাছ থেকে কি মুক্তিযুদ্ধের সবক নিতে হবে? মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনা আর হেনস্থার ঘটনায় মামুলি প্রতিবাদ কিংবা নিন্দা জানানো হলে দুদিন পর মানুষ এই ঘটনা ভুলে যাবে। কিন্তু যে দুর্বৃত্তরা একজন মুক্তিযোদ্ধাকে অপমান করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হলো কিনা তা দেখার জন্য উদগ্রীব থাকবেন ইতিহাস সন্ধানী মানুষ। একদিন এরকম একটি ঘটনা এদেশে ঘটতে পেরেছিল, সে কথা তারা ভুলে যাবেন না। কিন্তু মনে রাখতে হবে সেই প্রবাদ, যে অতীতকে ভুলে যায় সেই ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয়।